এশিয়ার দ্বিতীয় সেরা দলকে 3 ম্যাচের টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ করলো বাংলাদেশ। কংগ্রেচুলেশনস সাইফ হাসান 32 বলে দুর্দান্ত 50 করার জন্য। আপনাদের একটা প্রশ্ন করে যায়, কমেন্ট বক্সে উত্তর দেবেন। সাইফের ব্যাটিং নাকি জাকের আলী অনিকের ব্যাটিং? আপনি কার ব্যাটিংয়ের ভক্ত, কিংবা কার ব্যাটিং আপনার কাছে ভালো লেগেছে? সাইফ টি-20 খেলেছেন, টেস্টও খেলেছেন একই ম্যাচে। কিভাবে 144, বোলাররা কেমন বল করেছেন সেখানে পরে আসছি। এই যে টার্গেটটা ছিল, তানজিদ তামিম, পারভেজ ইমন নর্মালি যেভাবে তারা শুরু করেন সেভাবেই শুরু করেছিলেন। এই ম্যাচেও বাংলাদেশ পাওয়ার প্লেতে 47 রান তুলেছে এবং 33 বলে 33 করে এই ম্যাচের প্রেক্ষাপটে মোটামুটি গ্রহণযোগ্য একটা ইনিংস খেলে তানজিদ তামিম আউট হয়ে গেছেন। সাইফ হাসান টেস্ট এবং টি-20 এক ইনিংসে বললাম যে 32 বলে তিনি 50টা করেছেন, পরপর 2 ছক্কা মেরে 50-তে পৌঁছেছেন। তখন পর্যন্ত তিনি 6 ছক্কা মেরেছেন, 2টো 4 মেরেছেন। প্রথম 3 ছক্কা মারার পরে তিনি 4 মেরেছেন। সাইফ গেম অ্যাওয়ারনেসটা যেভাবে শো করেছেন, জাকেরদের শেখা উচিত। তিনি জানতেন 15তম ওভারটা রশিদ খানের লাস্ট ওভার, ওই ওভারটা তিনি মেইডেন দিয়েছেন। কেননা ঠিক তার আগের ওভারে, যেটা মুজিবের লাস্ট ওভার ছিল, মুজিবুর রহমানের শেষ 2 বলে তিনি জাকের আলী অনিক এবং শামীম পাটোয়ারি ফার্স্ট বল ডাক 2 উইকেট তুলে নিয়েছিলেন। হতে পারত সাইফ হাসানও যদি অন্যান্য সময় জাকের আলীরা যেভাবে ব্যাট করেন সেটা করতে গিয়ে রশিদকে উইকেট দিলে ওই 30-35 রান যেটা বাকি ছিল ওটা করতে গিয়ে বাংলাদেশ আর 2-3 উইকেট হারিয়ে ম্যাচ ক্লোজ হয়ে যেত, সবার হার্টবিট বাড়ত। সাইফ সেই রিস্কে যাননি। রশিদ খানকে 1 ওভার তিনি মেডিন দিয়ে দিয়েছেন, যা বাবা 1 ওভার করে চলে যা, পরের ওভারে 2 ছক্কা হাঁকিয়েছেন। এখান থেকেও যদি দেখে কেউ না শেখে তাদের শেখানো যাবে না। জাকের আলীর 11 বলের ইনিংস দৃষ্টিকটু, জঘন্য। ব্যাটিংটা জানেন কিনা সেই প্রশ্ন যে কেউ করতে পারে। 11 বলে 4 বার আউট হতে পারতেন। 2 বার এলবিডব্লিউ রিভিউ নিয়ে বেঁচে গেছেন, বল লেগ স্ট্যাম্পের বাইরে পিচ করেছিল, একটা পুল খেলেছেন, সেটাও কিভাবে খেলেছেন তিনিই জানেন। খেলতেও পারেননি অ্যাকচুয়ালি, টপ এজ লেগে পেছন দিয়ে, উইকেট কিপারের পেছন দিয়ে বল গিয়েছে। 11 বলের যে জঘন্য দৃষ্টিকটু ইনিংসটা, থ্যাঙ্কস টু মুজিবুর রহমান, সবাইকে রিলিফ দেওয়ার জন্য যে ওই রকম ব্যাটিং পরে আর আমাদের দেখতে হয়নি। বাকি পথটুকু আর কোনো কিছু বাকি ছিল না। সাইফ উইকেটে ছিলেন, ম্যাচ শেষ করে দিয়েছেন তিনি একাই। বলতে গেলে বাংলাদেশকে সিঙ্গেল হ্যান্ডেডলি জয়ের দিকে নিয়ে গিয়েছেন সাইফ হাসান। বোলিং ইনিংস বাংলাদেশের দারুণ, এক কথায় দারুণ। গুরবাজ, জাদরান তারা তো ভালো প্লেয়ার, পরীক্ষিত প্লেয়ার। শরীফুল তার নিজের দ্বিতীয় ওভারে জাদরানকে আউট করেছেন। নাসুমকে ফার্স্ট ওভারে 2টো 4 মেরেছিলেন গুরবাজ। নাসুমও তার দ্বিতীয় ওভারের ফার্স্ট বলে গুরবাজকে আউট করেছেন। পাওয়ার প্লের লাস্ট ওভারটা সাইফুদ্দিন করেছেন তার ফার্স্ট ওভার হিসেবে, সেই ওভারেই তিনি উইকেট নিয়েছেন। সাইফুদ্দিনও 3 উইকেট নিয়েছেন, দারুণ বল করেছেন। নাসুমের পার্টিকুলার এই যে অপোনেন্টকে একটা ধাক্কা দেয়া, সেটার একটা ছোট্ট উদাহরণ দিই। মোহাম্মদ নবীর উইকেটটা, মোহাম্মদ নবীকে তিনি প্রথম বলটা করলেন লেগ মিডিলে, বলটা ভেতর দিকে এলো, ফ্রন্ট প্যাটে লাগলো, এলবিডব্লিউর শাউট হলো। দ্বিতীয় বলটা অফ স্ট্যাম্পের ধরেন আপনার 4th 5th স্ট্যাম্প লাইনে একই লেন্থে বের হয়ে যাচ্ছিল, মোহাম্মদ নবী খেললেন, রান হলো না। থার্ড বলটা, প্রথম বলটা যেভাবে করেছিলেন ঠিক একই বলটা করলেন, এবার একটু টেনে অফ মিডিলে। মোহাম্মদ নবী দ্বিতীয় বলের মতো চিন্তা করে স্পিনের জন্য খেললেন, বল প্রথম বলটার মতো অ্যাংলিন হলো এবং বোল্ড হলেন। একজন ক্রিকেটার কনফিডেন্স নিয়ে অপোনেন্টকে কিভাবে বোকা বানাতে পারে, নাসুমের ওই 3 ডেলিভারি তার দারুণ যথার্থ প্রমাণ। এর আগের ম্যাচটা তো 25 রানে 2 উইকেট পেয়েছিলেন, এই ম্যাচেও 2 উইকেট পেয়েছেন। আমি মনে করি যে বোলিং পয়েন্ট অফ ভিউ থেকে এই সিরিজে বাংলাদেশের অন্যতম প্রাপ্তি বা অন্যতম আইকনিক পারফরমেন্স নাসুমের। ঠিক একইভাবে এই ম্যাচে 2 প্রিমিয়ার বোলার মুস্তাফিজ এবং তাসকিন দুজনেই রেস্ট করেছেন। তানজিম সাকিব ছিলেন, শরীফুল ছিলেন। শরীফুল আগের ম্যাচটার মতো এই ম্যাচেও খুব ভালো বল করেছেন, দারুণ লাইন লেন্থ মেনটেন করেছেন। সব মিলে বাংলাদেশ যে ধরনের, এর আগেও আমি বলেছিলাম যে প্রফেশনাল একটা ইউনিট হিসেবে বল করা দরকার, সেভাবেই করেছে। রিশাদ এই ম্যাচেও এক্সপেন্সিভ ছিলেন, পুরো সিরিজেই রিশাদকে আফগানিস্তানের ব্যাটাররা টার্গেট করেছে। এর সঙ্গে আপনি যোগ করে নিন বাংলাদেশের ফিল্ডিং। নাসুম রশিদ খানের ক্যাচটা খুবই ভালো ক্যাচ ধরেছেন, ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ বা ডিপ ফাইন লেগ রিজিয়ন, এই দুটোর মাঝামাঝি জায়গা থেকে। একই সঙ্গে গুরবাজের যে উইকেটটা নাসুম পেলেন, সেটাও দুর্দান্ত ক্যাচ হয়েছে।
একই সঙ্গে বাংলাদেশ গ্রাউন্ড ফিল্ডিংও মোটামুটি বেশ ভালো করেছে। যে জিনিসটা ভালো হয়নি, 98 রানে 8 উইকেট চলে যাওয়ার পর শেষ 2 উইকেট নিয়ে অপোনেন্টকে আপনি 40+ রান কেন অ্যালাউ করবেন? 98 রানে 8 উইকেট গেছে মানে আফগানিস্তান 110-15 রানে অল আউট হবে। এই যে রানটা অ্যালাউ করা, একটু বেশি অ্যাগ্রেসিভ না হওয়া, প্রয়োজনে একটা স্লিপ, একটা গালি পয়েন্ট বা দুটো স্লিপ, একটা পয়েন্ট নিয়ে বল করা, সেটা আমরা দেখিনি। ওই অ্যাগ্রেশনটা বাংলাদেশের বোলারদের বা ফিল্ডারদের মধ্যে দেখিনি, অনলি বিকজ অফ ব্যাড ক্যাপ্টেন্সি। আপনি অ্যালাউ করে দিলেন 98-তে 8 রান, এবং তারপরে ইভেনচুয়ালি শেষ 2 উইকেট 43 থেকে 45 রান যোগ করলো। কোনো দরকার ছিল না। বরং পরবর্তী 10-15-20 রানের মধ্যে গুটিয়ে দেওয়ার জন্য যে স্ট্র্যাটেজি বা প্ল্যান নেওয়া দরকার ছিল, সেটা নিলেই ভালো হতো। দেন এগেইন বাংলাদেশ সিরিজ জিতেছে। এই সিরিজে অনেক লুপ হোলস ছিল, কিন্তু সব মিলে বাংলাদেশ ভালো পারফর্ম করেছে, খুব ভালো পারফরমেন্স করেছে। কিন্তু আমরা তো T20 বা ওয়ানডে যাই বলি, বাইলেটারাল সিরিজগুলোতে মোটামুটি ভালোই খেলি। গুডলেট তো আমরা পাকাই আসলে বড় ইভেন্টগুলোতে গিয়ে, এসিসি আইসিসি ইভেন্টগুলোতে গিয়ে। সো এই কারণে আফগানিস্তানকে হারানো অবশ্যই ভালো অ্যাচিভমেন্ট, ভালো ফল। হোয়াইট ওয়াশ করা আরও ভালো ফল। কিন্তু আগামীতে যে বড় ইভেন্টগুলো হবে, সেখানে ভালো পারফরমেন্স, ভালো ফল দেখতে চাই। এরকম আজে বাজে ব্যাটিং, জাকেরদের মতো বাজে ক্যাপ্টেন্সি, এরকম আমরা কিছু, কিংবা বাংলাদেশের দর্শক দেখতে চায় না।